সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশে ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যম কার্যত নিপীড়কের ভূমিকা পালন করেছে। গুম, খুন ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের ক্ষেত্রে নানাভাবে সম্মতি উৎপাদন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে বিভক্ত করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার হাসিনার কৌশলের সহযোগী ছিল এদেশের গণমাধ্যম। হাসিনার পতন ও পলায়নের পর এই বিভাজনের রাজনীতির একটি অধ্যায়ের অবসান হয়। অধিকাংশ সংবাদপত্রের মালিকরা ভুল পাল্টে ফেলেন, হঠাৎ করে তারা হয়ে ওঠেন বিএনপির সমর্থক। এমনকি গণমাধ্যমে যারা কর্তৃত্ববাদী শাসনের পক্ষে প্রচারবিদের ভূমিকা পালন করেছিলেন তারা বহাল থেকে এখন বিএনপির মুখোশ পড়েছেন। গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। বাংলাদেশের গণমাধ্যম কি সেই ভূমিকা পালন করতে পারবে? বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান করেছেন। সেখানে বেশিরভাগ পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে চাওয়া পাওয়ার কথা জানিয়েছেন। অনেকে তার প্রশংসা করেছেন। যদিও তারেক রহমান এই ধরনের প্রশংসা নিরুৎসাহিত করেন এবং তাকে মাননীয় বলে সম্বোধন করতে নিষেধ করেন, কিন্তু তোষামোদকারী সাংবাদিকরা তাদের অভ্যাস বদলাতে পারেনি। আমার মনে হয় তারেক রহমান সাহেব যে বদলে গেছেন বলছি এই কারণে, তিনি দেখে এসেছেন দেশের বেশিরভাগ মিডিয়ার মালিক অলিগার্ক ব্যবসায়ীরা, যারা শেখ হাসিনাকে একসময় ছায়ার মতো অনুসরণ করতেন, মৃত্যু পর্যন্ত তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। লুটেরা শ্রেণীর এই ব্যবসায়ীরাও তারেক রহমানের সাথে দেখা করেছেন। তাদের নিয়ন্ত্রিত মিডিয়ায় তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। অবশ্য এখন পর্যন্ত তারেক রহমান এই তোষামতকারীদের সাথে সুর মেলাননি। তবে তারেক রহমানকে সতর্ক করেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমানকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না। তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেননি। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন। ভেবেছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল, এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। তারেক রহমানকে সতর্ক করে তিনি আরও বলেন, তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না। আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার লোকজন আপনাকে যা বলেছে সেটাই আপনি শুনেছেন। এখন মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন। তিনি আরও বলেন, আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস, কিন্তু এটাই আসল ইতিহাস নয়। সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যমে সত্যি তারেক রহমানের কিছু নতুন বন্ধু দেখা যাচ্ছে, যারা বিএনপি ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া ও তারেক রহমানের চরিত্র হনন করেছেন, যারা হাসিনার ১.৫ দশকে সাংস্কৃতিক ফ্যাসিবাদ কায়েমের অস্ত্র হিসাবে কাজ করেছেন। 1-11-এর রূপকার হিসাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর নিপীড়নের পক্ষে বৈধতা উৎপাদন করেছেন। তারা এখন মুখোশ পরে জাতীয়তাবাদী রাজনীতির বন্ধু সেজে বিভেদের রাজনীতি উস্কে দিচ্ছেন। আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি, সেখানে যেন বিএনপির বন্ধু সাজা আজকের মিডিয়া একসময় খালেদা জিয়া ও তারেক রহমানের চরিত্র হননের সব চেষ্টা করেছেন। দেশটির একটি বড় পত্রিকা 2007 সালের জুন মাসে সম্পাদকীয় লিখেছিল, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সব নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। এর প্রধান দায় দলের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার, কারণ তিনি ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তার অবগতির বাইরে কোনো কিছুই ঘটেনি, ঘটার সম্ভব ছিল না। তিনি তার 2 ছেলে, 1 ভাই বোন, 2 ভাগ্নে ও ভয়ঙ্কর নীতিহীন কিছু চাটুকার নেতাকে নিয়ে এমন এক চক্র গড়ে তুলেছিলেন যেটাকে রাজনৈতিক দল বলে স্বীকার করা যায় না। দুর্বৃত্ত চক্র বললেই সঠিক হয়। তাদের সবার যথাযথ বিচার করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানকে দুর্বৃত্ত বলে বিচার দাবি করা এই পত্রিকাটি এখন বিএনপির প্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, 2013 সালে ফ্যাসিবাদী শাসনের আইকন হিসেবে পরিচিত শাহবাগের গণজাগরণ মঞ্চ দাঁড় করিয়েছিল এই গণমাধ্যমগুলো। বিচার নয়, ফাঁসি চাই, এমন স্লোগানকে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বটি স্বেচ্ছায় এদেশের সংবাদ মাধ্যম
কাঁধে তুলে নিয়েছিল। এরা খালেদা জিয়াকে চোরের মা, দুর্বৃত্ত বলে নিয়মিত প্রচারণা চালালেও ১.৫ দশকের আওয়ামী শাসনে এদের কাজ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও ক্ষমতাসীন দলের গুণকীর্তন ও সাফল্যমূলক প্রচারণা তুলে ধরা। এর বিপরীতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কোনো না কোনোভাবে দেশবিরোধী ভূমিকার জন্য দায়ী করা হতো। হাসিনার আমলে ভয়াবহ ব্যাপার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম ও বিচার বহির্ভূত হত্যার পক্ষে যে যুক্তি দাঁড় করাতো তা অবলীলায় কোনো প্রশ্ন ছাড়া প্রচার করা হতো। আসলে এদেশের সংবাদ মাধ্যমগুলো ঠিক গণমাধ্যম না হয়ে উঠেছিল প্রচার মাধ্যম। ১.৫ দশকে নিপীড়ক শাসকের নেওয়া সিদ্ধান্তগুলো এমনভাবে প্রচার করা হতো তা জনগণকে প্রভাবিত করার চেষ্টা থাকত যাতে শাসকের বয়ানকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে। এর প্রমাণ হচ্ছে শাহবাগে ফাঁসির দাবির পক্ষে গণমাধ্যমগুলো বাস্তবিকভাবে এক ধরনের গণসম্মতি উৎপাদন করতে পেরেছিল। ফ্যাসিবাদী শাসনামলে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের যে কাউকে হত্যা ও নিপীড়ন চালানোর পক্ষে এক ধরনের ন্যায্যতা তৈরি করা হয়েছিল। গণমাধ্যমগুলো জনপরিসরে এমন ধারণা তৈরি করেছিল এই রাজনৈতিক নেতাদের হত্যা করা যেন রাষ্ট্রের জন্য কোনো অপরাধ নয়। এমনকি বিরোধী দলের আন্দোলনকারী নেতাকর্মীদের প্রতিনিয়ত নাশকতাকারী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত করার চেষ্টা করা হয়েছে। জামাত বা শিবির সে সময় নিষিদ্ধ কোনো সংগঠন ছিল না, কিন্তু শিবির সন্দেহে গ্রেপ্তার এই ধরনের খবর আমরা নিয়মিত দেখতে পেয়েছি। এই ধরনের শিরোনামের মধ্য দিয়ে এই বার্তা দেয়া হতো শিবিরের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে কাউকে গ্রেপ্তার করা বৈধ। হাসিনার শাসনামলে হাজারের অধিক মানুষ গুম হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের সাহস হয়নি গুম হওয়া বিরোধী নেতাদের নিয়ে প্রশ্ন তোলার কিংবা কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা। যতটুকু খবর প্রকাশ হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেয়া খবরের বরাত দিয়ে। অপরদিকে জঙ্গি তকমা দিয়ে বহু মানুষকে হত্যা ও গুম করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম এই সম্মতি উৎপাদন প্রক্রিয়ায় নানা কৌশল গ্রহণ করেছে। এই ক্ষেত্রে দলীয় ও অনুগত ব্যবসায়ীদের গণমাধ্যমের লাইসেন্স ও প্রচার অনুমতি প্রদান করা হয়। একই সাথে সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল করে তোলা হয়। হাসিনার পতনের পর গণমাধ্যমের মালিক অলিগার্ক ব্যবসায়ীরা কিছুদিন চুপ ছিলেন, কিছুটা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের চেষ্টা করছে। এখন দিন যত যাচ্ছে তারা আসল চেহারা নিয়ে ফিরে আসছে। ফ্যাসিবাদের সহযোগী সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা আবার আগের পদে ফিরে আসছে, তবে এদের বড় একটি অংশ বিএনপির ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করছে। গত ১.৫ দশকে সংবাদ ও গণমাধ্যমে জনমত গঠনে প্রাধান্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, স্থিতিশীলতা, জাতির পিতার পরিবারের ভাবমর্যাদা ও দেশের ভাবমূর্তি রক্ষা। এসব শব্দকে রাষ্ট্রীয় বয়ানের অংশ হিসেবে ব্যবহার করে নিপীড়নমূলক শাসনের পক্ষে জনগণের মধ্যে এক ধরনের অদৃশ্য সম্মতি তৈরি করা হয়। তারা এখন আবার বিএনপির কাঁধে চড়ে আগের নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এরপর তাদের প্রধান কাজ হবে ফ্যাসিবাদ ফেরানোর জন্য প্রচারণা চালানো। ইতিমধ্যে কয়েকজন সম্পাদক তারেক রহমানের কাছে কারাগারে আটক ফ্যাসিবাদের দোষর সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক সিআরএ এর সাথে কাজ করেছেন এমন সাংবাদিকদের তারেক রহমানের সাথে হাত মেলানোর ছবি প্রকাশিত হয়েছে। অনেকে মনে করেন মাহমুদুর রহমানের সতর্কবাণী উপেক্ষা করে তারেক রহমান যদি মিডিয়ার নতুন এই বন্ধুদের পরামর্শ মতো চলার চেষ্টা করেন তাহলে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। বিএনপি যখন দুর্বল হবে তখন এরা আবার বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে। তারেক রহমান কতটা সতর্ক থাকেন তা এখন দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।